ইংলিশের সম্ভবত যে বেসিক ক্লাস দুইটা হয়েছে সেখানে আমরা একটি ইংলিশ সেন্টেন্সের হু আর হোয়াট ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স এটি নিয়ে কথা বলেছিলাম একটা দিন। আরেকটি দিন আমি কথা বলেছি সাবজেক্টে কে বা কারা হতে পারে এটি দেখেছে, এবং ইংলিশ সেন্টেন্সের ভার্বটা নিয়ে কথা বলেছিলাম। সেন্টেন্সে ব্যবহৃত ভার্ব দুই ধরনের হয়ে থাকে, হয় সেটা ফাইনাইট ভার্ব অথবা নন ফাইনাইট ভার্ব। ফাহিম বলো তো, একটি ইংলিশ সেন্টেন্স হতে হলে অবশ্যই কি থাকতে হবে? অ্যান ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ তো সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। যে ভার্বটা থাকে ওইটার নাম হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। কিন্তু ফাইনাইট ভার্ব ছাড়াও একটি ইংলিশ সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব থাকে। এমন কোনো বিশেষ পরীক্ষা নেই যেখানে নন ফাইনাইট ভার্ব থেকে প্রশ্ন হয়নি। এবং এই নন ফাইনাইট ভার্বটা আমি একটু ডিটেলসে আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, যে ভার্ব নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে, একে নন ফাইনাইট ভার্ব বলা হয়। এটি তিন প্রকার। বলো তো সামিয়া, নন ফাইনাইট ভার্ব কোনটা কোনটা? জিরান্ড, একটা জেরান্ট, পার্টিসিপল, একটা হলো পার্টিসিপল, জেরান্ট হবে শব্দটা পার্টিসিপল, আর একটি হলো ইনফিনিটিভ। হ্যাঁ, সো নন ফাইনাইট ভার্ব তিন প্রকার তোমরা দেখেছো। প্রত্যেকটা বিসিএস, বিশেষ করে আফটার 33তম বিসিএস পরবর্তী প্রায় সকল বিসিএস এর গ্রামার প্রশ্নে অবশ্যই নন ফাইনাইট ভার্ব থেকে প্রশ্ন হয়েছে। জানতে চাওয়া হয়েছে শব্দটা কি জেরান্ট নাকি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ। আসলে সমস্যাটা তাহলে কোথায়? বেসিক ক্লাস আমি একটি কথা বলেছিলাম, যদি কোনো ছাত্র এদেরকে আলাদা করে না পড়ে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করাটা ঠিকঠাক শেখে, তাহলেও সে বলে দিতে পারবে কোনটা জেরান্ট, কোনটা পার্টিসিপল, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল, সে বলতে পারবে। তারপরেও অ্যাজ এ টিচার হিসেবে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা টাইটেল পড়াতে চাচ্ছি। আর টেকনিক তো বলবো নিঃসন্দেহে, টেকনিকের মাধ্যমেই তোমাদেরকে এটি আইডেন্টিফাই করা শিখতে হবে। সো আসলে শুরুতেই আমরা জেরান্টটা নিয়ে কথা বলবো। এটি নন ফাইনাইট ভার্ব, এটি ইংলিশ সেন্টেন্সে থাকতেই হবে এমন কোনো কথা নেই। তো জেরান্ট কাকে বলে আমি মুখে বলবো, পরে রেকর্ডিং দেখে লিখে নিতে পারবে। কিন্তু আপাতত সংক্ষেপে দেখো, জেরান্ট হলো ভার্বের সাথে আইএনজি যখন কোনো সেন্টেন্সে একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে, তাহলে ভার্ব প্লাস আইএনজি একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে। রেকর্ডিং দেখে পরে নোট আউট করে নিবে। ভার্বেরও কাজ করে আবার নাউনেরও কাজ করে, তাকে জেরান্ট বলা হয়। স্বাভাবিকভাবেই ছাত্ররা ফাংশন দেখে আইডেন্টিফাই করতে পারে না, অত্যন্ত ডিফিকাল্ট মনে হয় তাদের কাছে। আপাতত দৃষ্টিতে শর্টকাট হলো, ভার্বের সাথে আইএনজি যখন কোনো সেন্টেন্সে নাউনের পজিশন দখল করে বা নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটি মূলত জেরান্ট। কারণ আমরা সংক্ষেপে বলে থাকি জেরান্ট মূলত নাউন। যদি জেরান্টের নিচে আন্ডারলাইন করে আমার কাছে জানতে চাওয়া হয় এটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা বলবো এটি নাউন। তাহলে এই কথাগুলোই তোমরা লিখে নিও। এটা আমি আবারও রিপিট করছি, ভার্ব প্লাস আইএনজি যখন কোনো সেন্টেন্সে একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে তাকে জেরান্ট বলে। জেরান্ট মূলত সেন্টেন্সে নাউন হিসেবে রোল প্লে করে। এবার আসলে আমরা যে বিষয়টা শিখতে চাই, একটি ইংলিশ সেন্টেন্সে জেরান্ট যে বসেছে তা আমরা আইডেন্টিফাই করব কি করে। টাইটেলটার নামকরণ এভাবে করতে পারি, পজিশন অফ জেরান্ট ইন অ্যান ইংলিশ সেন্টেন্স। ইংরেজি বাক্যে আসলে জেরান্ট কোথায় কোথায় বসে এবং আমরা কিভাবে চিনবো তাদেরকে। পজিশন অফ জেরান্ট ইন অ্যান ইংলিশ সেন্টেন্স, চারটি জায়গা থাকলেও আমরা প্রধানত তিনটি জায়গায় আমরা সাধারণত বলে থাকি। যদি আমি এক কথায় কারো কাছে প্রশ্ন করি একটি ইংলিশ সেন্টেন্সে নাউন কত জায়গায় বসে, সামিউল বলতে পারবে নাউন একটি ইংলিশ সেন্টেন্সের কোন কোন জায়গায় বসে? তো সাবজেক্ট আর অবজেক্টে। মনে রাখবে নাউন একটি ইংলিশ সেন্টেন্সে 5টি জায়গায় বসলেও এটার প্রধান জায়গা হলো 3টি, এবং তোমরা সেই 3টি জায়গায় জানবে। মূল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসে, মূল ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসেবে বসে, আর প্রিপজিশনের পরের শব্দটা সবসময় নাউন বা নাউন ফ্রেজ হয়। ঠিক এক্স্যাক্টলি এই 3টে জায়গায় জেরান্ড বসতে পারে, কারণ জেরান্ডও তো মূলত নাউন। তাহলে এখন আমরা জেরান্ডের পজিশন একটা একটা করে নোট আউট করে নিব, খাতায় লিখলে লিখতে পারো। 1 নম্বর রুলস হলো মূল ভার্বের আগে বা মেন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে। মেন ভার্বের
আমরা প্রত্যেকটা লিখবো, 4-5টা করে উদাহরণ দিব। মেন ভার্বের ঠিক পূর্বে সাবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি হলে তা জেরান্ড হয়। তাহলে একটা পজিশন হলো সাবজেক্ট হিসেবে মেন ভার্বের ঠিক পূর্বে। মেন ভার্বের ঠিক পূর্বে কেন বলছি, কারণ অনেক সময় সাবজেক্টে একের অধিক শব্দ থাকে, সেখানে প্রেজেন্ট পার্টিসিপলও থাকতে পারে। ঠিক পূর্বে সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসলে তা জেরান্ড হয়। কয়েকটা উদাহরণ তোমরা দেখো। দেখো সম্ভবত 43 বা 41 বিসিএস এর একটি কোশ্চেন দেখো। ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড। বলো সামিয়া, বলো দেখি এই সেন্টেন্সের ভার্ব কোনটা এবং সাবজেক্ট কোনটা? ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, এই ইজ হচ্ছে সেন্টেন্স মেন। মেন ভার্ব। যেমনটা আমি বলেছি তোমাদের, তোমরা কখনো জেরান্ডটাকে, প্রেজেন্ট পার্টিসিপল বা ইনফিনিটিভটাকে আলাদা করে আইডেন্টিফাই না করে, বরং আমার পক্ষ থেকে পরামর্শ হলো কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে সেটি আইডেন্টিফাই করার চেষ্টা করো, তাহলে বেশি ভালো নাউন হবে। হিসেবে। হ্যাঁ, জি। আমাকে বোঝাতে পারছি? এবার খেয়াল করো, তাহলে বেসিক যে ক্লাস নিয়েছি সেখানে বলেছি ভার্বের আগে সাবজেক্ট হিসেবে যদি একটি মাত্র শব্দ হয় তা অবশ্যই নাউন। আর নাউন যখন ভার্বের সাথে আইএনজি করে হয় তখন তার নাম হলো জেরান্ড। তাহলে নিঃসন্দেহে 41 বিসিএস বা 43-এ পড়েছিল এটি। ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, ওড়াই হলো পাখির স্বভাব। আবার 38তম বিসিএস এর কোশ্চেন দেখো, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ইজ রিডিং। ভার্ব ইজ। মূল ভার্বের ঠিক পূর্বে সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি হলে তার নাম হলো জেরান্ড। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে কি হবে এটা বলো সামিউল ইসলাম? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। নাউন জেরান্ড স্যার। আবার দেখো সুইমিং হবে রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেক্সট একটি প্রশ্ন করেছে, দেখো ড্যান্সিং, ড্যান্স থেকে ড্যান্সিং ইজ হার ফেভারিট হবি। যারা আমার সাথে সাথে লিখতে পারছো না এটা নিয়ে কনসার্ন হয়েও না, বিকজ অল ক্লাস ইজ রেকর্ডেড। সবগুলো ক্লাস তোমাদের জন্য রেকর্ড করা আছে, সেখান থেকে দেখে লিখে নিবে উদাহরণগুলো। ড্যান্সিং ইজ হার ফেভারিট হবি। তাহলে যতগুলো লিখছে আমরা সবগুলো তো একটা বিষয় বুঝতে পারছো। ঠিক মূল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি হলে তা জেরান্ড হয়। কিন্তু অনেক সময় তোমরা এমনও দেখতে পাবে সাবজেক্টে এক্স্যাক্টলি ভার্বের আগে সাবজেক্ট হিসেবে না অবশ্য অনেকগুলো শব্দও থাকতে পারে। যেমন দেখো ওয়াক থেকে ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা ইজ গুড ফর হেলথ, ইজ গুড ফর হেলথ। সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখন জানতে চাওয়া হয়েছে এই যে ওয়াক থেকে ওয়াকিং, বলো এটি জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? স্বাভাবিকভাবেই এখানে আসলে মূলত সাবজেক্ট হিসেবে ওয়াকিংটাই বসছে। হাঁটা ইজ গুড ফর হেলথ, কিন্তু হাঁটার সময়টা বলা আছে, সময়টা হলো সকালবেলা হাঁটা, ইন দ্য মর্নিং, এটা অ্যাডভার্বাল ফ্রেজ। সকালবেলা হাঁটা, কিন্তু এই সেন্টেন্সের মূল সাবজেক্ট যেটা নাউন হিসেবে বসছে তা হলো ওয়াকিং। আমরা জানি সাবজেক্ট একটি মাত্র শব্দ হলে তা নাউন হয়, আর অনেকগুলো শব্দ যদি স্ট্রাকচারাল থাকে, দুইটা থাকলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হয়। কিন্তু এই যে প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজটা যুক্ত হয় এগুলোর বিভিন্ন নাম আছে। প্রিপোজিশনাল ফ্রেজ দুই ধরনের হয়, সেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বিয়াল। ইংলিশ গ্রামার একটি টাইটেল আরেকটার সাথে কোরিলেটেড। কাজে সব বিষয় যদি আমি পড়াতে যে বারবার বলি তোমাদের কষ্ট হবে বুঝতে। ঠিক আছে, আমরা যখন ফ্রেজ ক্লজ পড়াবো প্রত্যেকটা টাইটেল 15-20টা লেকচার শিট কমপ্লিট করে আবার যেদিন ব্যাকে আসবে তখন দেখবে সহজে ধরতে পারছো, আশা করি। আপাতত বুঝতে পারছো মেন ভার্বের ঠিক পূর্বে সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি হলে তা জেরান্ড হয়। যেমনটা বলছিলাম জেরান্ড একটি ইংলিশ সেন্টেন্সে 3টে জায়গায় বসতে পারে। তাহলে 1 নম্বর জায়গাটা ক্লিয়ার কিনা ফাহিম? উদাহরণগুলো পরে রেকর্ডিং দেখে লিখে নেবে। হ্যাঁ, 1 নম্বর পজিশনটা বুঝতে পারছি। এবার 2 নম্বর রুলস যদি খাতায় লিখতে চাও তাহলে লেখো, মূল ভার্বের বা মেন ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি বসলে তা জেরান্ড হয়। মেন ভার্বের ঠিক পরে
অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসলে তা জেরান্ড হয়। প্রশ্ন হলো অবজেক্ট হিসেবে যে বসছে গৌরাঙ্গ, তা আমরা বুঝতে পারবো কিভাবে, যদি একটু বলতে আমাদের। রুলস নাম্বার 2, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ তো সবাই? বলো তনুশ্রী, আমি কি বললাম? মেন ভার্বের জেরান্ড, আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করছি। নন ফাইনাইট ভার্ব হলো 3 প্রকার: জেরান্ড, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। সো জেরান্ড একটি ইংলিশ সেন্টেন্সের কোথায় কোথায় বসে আমি 3টে জায়গাকে স্পষ্ট করেছি। একটা হলো ভার্বের আগে সাবজেক্ট হিসেবে, মেন ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসেবে। বলো তনুশ্রী, বলো অবজেক্ট চিনিবার উপায়। স্যার কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে? কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই? মেন ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি হলে তা জেরান্ড হয়। অবজেক্ট হিসাবে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে তা জেরান্ড। ওকে, এখন প্রশ্ন হলো অবজেক্ট না হয়ে যদি অবজেক্টের পরের শব্দটি হয় তাহলে কিন্তু জেরান্ড হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে অবজেক্ট হিসেবে বসছে কিনা, দ্যাটস ভেরি ভাইটাল। হ্যাঁ, দেখো কয়েকটা উদাহরণ দেখো। যেমন হি লাইকস, সে পছন্দ করে গার্ডেনিং। প্রশ্ন করো দেখি এটাকে। এই সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা তোমাদেরকে বলতে হবে। সীমা, পারভিন এবং রিয়া আক্তার। হ্যাঁ, বলো তো এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব কোনটা? এ লাইকস। লাইক। এবং গার্ডেনিং এর একটি ভার্ব, এটি হলো নন ফাইনাইট ভার্ব। একটা ইংলিশ সেন্টেন্স হওয়ার শর্ত হলো সাবজেক্ট থাকবে, তারপরে ফাইনাইট ভার্ব থাকবে। প্রশ্ন করো তো কি পছন্দ করে? গার্ডেনিং পছন্দ করে। gardening. তাহলে অবজেক্ট হিসেবে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এটাকে জেরান্ড বলা হয়। হ্যাঁ, এবার অনেক সময় যেটি হয়, প্রশ্নটা এভাবে থাকে পরীক্ষায়, হি এনজয়েস, সে উপভোগ করে ওয়াচিং টেলিভিশন বা ওয়াচিং, হ্যাঁ টেলিভিশন দেখা উপভোগ করে। এখন বলো তো এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? রাবেয়া বসরি, চাঁপাইনবাবগঞ্জ। এই সেন্টেন্সের মেন ভার্ব তো এনজয়স, সে উপভোগ করে। বলো তুমি, রাবেয়া বসরি, সে কি উপভোগ করে? Television. নো নো নো, সে কি উপভোগ করে? টেলিভিশন দেখা উপভোগ করে, পুরাটাই অবজেক্ট। এবং এই অবজেক্টের আচ্ছা। মধ্যে যদি কোনো শব্দ আন্ডারলাইন করা থাকে যা নাকি ভার্বের সাথে আইএনজি, তাহলে সেটিও জেরান্ড বা নাউন। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল হলে তো অ্যাডজেক্টিভ হয়ে যায়, পুরোটাই দুইটা মিলেই কিন্তু একটি অবজেক্ট। ঠিক আছে, দুইটা শব্দ মিলেই একটি অবজেক্ট। এটা এমন না সে কি উপভোগ করে, শুধু দেখা উপভোগ করে না, টেলিভিশন দেখা। অথচ এই দুইটা অবজেক্টের মধ্যে যেটি ভার্বের সাথে আইএনজি আকারে আছে সেটিকে আমরা নাউন জেরান্ড বলছি। ওকে, হি এনজয়স ওয়াচিং টেলিভিশন। আবার দেখো পরীক্ষার একটি প্রশ্ন, দে স্টার্টেড, তারা শুরু করলো, টিচিং হ্যামলেট, হ্যামলেট শেখাতে শুরু করলো। ইংরেজদের কথা বলছি মনে কর। এবার এটাকে প্রশ্ন কর, এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? রিয়া আক্তার, বলো দেখি। দে স্টার্টেড, তারা শুরু করলো, এটা পাস্ট টেন্সে লেখা। কি শুরু করলো? হ্যামলেট পড়াতে শুরু করলো। এই পুরোটাই অবজেক্ট। অবজেক্টে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, দিস ইজ কল্ড জেরান্ড। কি বললাম বলো দেখি। আরেকটি সেন্টেন্স দেখো, ইট হ্যাজ স্টপড। বলো ফাইম, বলো এই সেন্টেন্সে কোন টেন্সে লেখা এটা? It's a past tense, sir. সামিয়া কিছু ঠিক Present বলেছে সে? perfect. Past. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইট হ্যাজ স্টপড রেইনিং। এই যে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যতগুলো ফোকাস করছি এগুলো ভার্ব। মনে রাখতে হবে ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব ইজ এ কম্পালসারি পার্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া কোনো ইংলিশ সেন্টেন্স হতে পারে না। সুতরাং ফাইনাইট ভার্বটাকে আমাদের অবশ্যই ঠিকঠাক চেনা শিখতে হবে। তাহলে ইট হ্যাজ স্টপড রেইনিং, এটা বৃষ্টিপাত বন্ধ করেছে। কি বন্ধ করেছে? বৃষ্টিপাত বন্ধ করেছে। তাহলে অবজেক্ট হিসেবে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এটার নামও জেরান্ড। ঠিক আছে, তাহলে 1 নাম্বার রুলস আমরা দেখলাম, মূল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে। 2 নাম্বার রুলস আমরা কি দেখলাম?
মেন ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি হলে নাউন হয়। প্রসঙ্গতই অনেক সময় দুইটা শব্দ মিলে একটি অবজেক্ট হয়, এবং সেই অবজেক্টেও যদি ভার্বের সাথে আইএনজি থাকে অবশ্যই সেটা নাউন বা জেরান্ড। হ্যাঁ, এবার রুলস নাম্বার 3 লেখো। আমরা বলছি জেরান্ড সিনার 3টে টেকনিকের কথা বলেছে। 1 নাম্বার কি বললাম? মেন ভার্বের আগে সাবজেক্ট হিসেবে। 2 নাম্বার মূল ভার্বের পরে অবজেক্ট হিসেবে। object 3 নাম্বার রুলস বলো। দেখো, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে বা প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসলে তার সর্বদাই জিরান্ড হয়। মানে এটা আবার শর্টকাটে চেনা যায়। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলেই বুঝতে হবে এটি জেরান্ড, কোনো সন্দেহ সেখানে নেই। বিকজ প্রিপোজিশন অলওয়েজ ফলোড বাই দ্য নাউন or noun phrase or gerund. নাউনের জেরান্ড কোন পার্টস অফ স্পিচ? রাবিয়া অবশ্যই Noun. নাউন। সো রুলস নাম্বার 3 লিখেছো সবাই? প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসলে সর্বদা কি হয়? জিরান্ড। এখন আমাকে মুখস্থ বলতে হবে তোমাদেরকে। তাহলে প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, দিস ইজ কল্ড জেরান্ড। একটা উদাহরণ দেখো, এবং এটাতে কোনো সন্দেহ পোষণ করবে না, ঠিক আছে? দেখো, হি ইজ গুড অ্যাট ড্রাইভিং। এর বাংলা বলো দেখি একজন। হি ইজ গুড অ্যাট ড্রাইভিং। সে ড্রাইভিং এ দক্ষ। দক্ষ। এই যে অ্যাট হলো প্রিপোজিশন, আফটার প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি, চোখ বন্ধ করে সবসময় এটাকে জেরান্ড উত্তর করে আসে, বিকজ ইট হ্যাজ নো আদার এক্সেপশনালিটি। এটার কোনো ব্যতিক্রম নেই। সে চোরের দায়ে অভিযুক্ত। হি ইজ অ্যাকুইজড অফ। অবশ্যই আমি যেগুলো লিখছি এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুঝতে পারছো বানানটা ঠিক আছে কিনা? দেখো, এস অ্যাকুইজড বানানটা একটু ভুল করেছে আমি মনে হচ্ছে। কি হবে বানানটা বলো তো? এসসিসি হবে, তাই না? অ্যাকুইজড অফ মানে কি বলতো? অভিযুক্ত। চোরের দায়ে অভিযুক্ত, স্টিলিং, STEALING। তাহলে এই যে অফ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, দিস ইজ কল্ড জেরান্ড। আর গুডের পরে, Gerund. গুডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অ্যাট বসে সব সময়। গুড অ্যাট মানে দক্ষ, যেটা বলছে। হ্যাঁ, বলছে তার একটাই ভয়, হি ইজ অ্যাফ্রেইড এর পরে কি হয় বলো তো? প্রিপোজিশন অফ। ধন্যবাদ। তার একটাই ভয়, সেটি হলো হারানোর ভয়। হি ইজ অ্যাফ্রেইড অফ লুজিং বা লসিং। হ্যাঁ, তার একটাই ভয় হারানোর। তো আমরা এখানে দেখছি যে প্রিপোজিশনে আমি ব্যবহার করি না কেন। হ্যাঁ, যেমন দেখো, শি ইজ নট ইন্টারেস্টেড। বলো তো ইন্টারেস্টেড পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? ইন। ইন্টারেস্টেড ইন মেকিং মানি। সে অর্থ তৈরিতে আগ্রহী নয়। এই যে ইনের পরে দেখো মেকিং আছে, তো আফটার প্রিপোজিশন। আশা করি এই রুলসটা ভেরি সিম্পল এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। যেখানে প্রিপোজিশন দেখতে পাবে এবং প্রিপোজিশনের পরে যে ভার্বের সাথে আইএনজি, তা অবশ্যই জেরান্ড, এটাতে কোনো সন্দেহ নেই। হি ইজ নট or she is not interested in making money, যেমনটি বলছিলাম। তাহলে জেরান্ডটাকে আমরা 3টে পজিশনে আমরা আইডেন্টিফাই করা শিখলাম। 3বার BCS এ 33 থেকে এ পর্যন্ত প্রশ্ন হয়েছে জেরান্ড, এবং পার্টিসিপল থেকে বেশি বেশি প্রশ্ন হয়েছে, সেটি নিয়ে কথা বলবো এখন। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা সবার কাছে? ফাইম বলো দেখি, জেরান্ডের পজিশন গুলো বলো, কি কি শিখলে? স্যার ইসে ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি বসে তার জেরান্ড হয়। জেরান্ড হয়। তারপরে মেইন ভার্বের পরে পরে হুম। অবজেক্ট হিসাবে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, মেন হলে সেটা ভার্বের, জেরান্ড। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি হলে তা জেরান্ড হয়। তারপরে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটা হচ্ছে আপনার জেরান্ড হয়। আচ্ছা, নেক্সট। 3টেই তো রুলসের কথা বলেছে নাকি? এবার আসো, বলছিলাম নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি যতগুলো শব্দ তোমরা দেখছো, এটিও এক ধরনের ভার্ব। এবার আসো, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার বলছিলাম। একটা হলো জেরান্ড, একটি হলো পার্টিসিপল। বলো সামিয়া, বলো দেখি এই পার্টিসিপল আবার কত প্রকার?
পার্টিসিপল 3 প্রকার। পার্টিসিপল আবার 3 প্রকার। প্রথমটার নাম কি বলো? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরটা পাস্ট পার্টিসিপল, তারপর একটা পাস্ট পার্টিসিপল এবং ফাইনালি হলো পারফেক্ট পার্টিসিপল। নামগুলোর সাথে পরিচিত হতে হবে এবং মনে রাখতে হবে সকল এই শুধুমাত্র পারফেক্ট পার্টিসিপল ব্যতীত এই দুইটা পার্টিসিপল থেকেই প্রেজেন্ট এবং পাস্ট থেকে গত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তবে কিছু প্রশ্নের স্ট্রাকচার আমরা দেখেছি পারফেক্ট পার্টিসিপল থেকে। এই 45 বিসিএস যেটি লাস্ট হলো সেখানে কিছু প্রশ্ন ছিল যেখানকার স্ট্রাকচার গুলো ছিল পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং বিন দিয়ে অনেকগুলো সেন্টেন্স আছে দেখবে, মানে এখানে কিছু গ্রামার আছে যা তোমাকে জানতে হবে। সো তাহলে পার্টিসিপল বলে যে শব্দগুলো আমরা শিখবো তা 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এর সবই কিন্তু ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এবার আসো ছাত্রদের মূল কনফিউশনের জায়গা হলো ভার্বের সাথে আইএনজি হলে তা জেরান্ডো হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপলও হয়। কাজেই আমরা এটা বেশি করে শিখবো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে কে বলতে পারবে? গৌরাঙ্গ এবং রাবেয়া বসু, চাঁপাইনবাবগঞ্জ। স্যার ভার্বের সাথে আইএনজি হবে এবং ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ স্যার। খেয়াল করো, শুনে নিলেই হবে, পরে নোট আউট করো। ভার্বের সাথে আইএনজি যখন একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তা প্রেজেন্ট পার্টিসিপল। মূলত প্রেজেন্ট পার্টিসিপল কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে? মূলত এটি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। অর্থাৎ সেন্টেন্সে আমরা যদি ধরতে পারি এটি অ্যাডজেক্টিভ হিসেবে রোল প্লে করছে তাহলে অবশ্যই সেটি প্রেজেন্ট পার্টিসিপল। যদিও ছাত্রদেরকে আমরা কিছু শর্টকাট টেকনিক শেখাই। আমি আর্টিকেলের পরে শব্দ কাউন্ট করা শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের? সামিউল বলতে পারবে আর্টিকেলের পরে একটা শব্দ হলে কি হয়? নাউন হয়। দুইটা শব্দ হলে প্রথমটা Adjective। অ্যাডজেক্টিভ, নাউন। মনে আছে এই রুলসটা সবার? আর কাজেই 3টা হলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতেই পারছো যখন অ্যাডজেক্টিভ হিসেবে থাকবে তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়। যদিও প্রেজেন্ট পার্টিসিপল চেনার জন্য আমি অসংখ্য রুলসটাকে সামারাইজ করে তোমাদের সুবিধার্থে আমি 2টা রুলস আপাতত শেখাচ্ছি, আর একটা পজিশনের কথা এক্সট্রা বলে দেবো। 3টা রুলস জানলে মোটামুটি হয়ে যাবে। একবারে সংক্ষিপ্ত রুলস, সেটি হলো ভার্বের সাথে আইএনজি যখন কোনো সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি, যখন কোনো সেন্টেন্সে আর্টিকেল ও নাউনের মাঝে অবস্থান করে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে তখন তা প্রেজেন্ট পার্টিসিপল হবে। অর্থাৎ আবার বলি, ভার্বের সাথে আইএনজি যখন কোনো সেন্টেন্সে দেখো আর্টিকেল ও নাউনের মাঝে অবস্থান করে, আর্টিকেল ও নাউনের মাঝে অবস্থান করে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, আর্টিকেল ও নাউনের মাঝে বসে বসে কার মতো কাজ করবে গৌরাঙ্গ? অ্যাডজেক্টিভের মতো স্যার। অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তা প্রেজেন্ট পার্টিসিপল হয়। এমনিতেই তোমরা বলে দিতে পারবে এটি প্রেজেন্ট পার্টিসিপল। দেখো একটা উদাহরণ, সেন্টেন্সের যেখানেই থাক যে অবস্থায় থাকে, এবং এই রুলস থেকেই কিন্তু বেশি বেশি চাকরিতে প্রশ্ন হয়েছে। যেমনটি প্রাইমারি পরীক্ষার প্রশ্ন ছিল, দেখো এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটার বাংলা বলো সামিউল এবং ফাহিম। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস এর বাংলা হলো একটি ঘূর্ণায়মান পাথরে কোনো শ্যাওলা ধরে না। রিয়া আক্তার বলো তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? যেটি না হলে সেন্টেন্সটা হতো না গ্যাদার। যেমনটি বলেছিলাম ভার্বের আগে সাবজেক্ট হিসেবে যদি একটা শব্দ হয় নাউন, 2টো শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। তবে এই সকল নিয়ম চলবে না যদি আর্টিকেল চলে আসে। আর্টিকেলের পর এবং প্রিপোজিশন এবং আর্টিকেলের পরে সার্বজনীন নিয়ম অ্যাপ্লাই হবে। সবসময় মনে রাখবে যত নিয়মই আমি শেখাই না কেন, আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে একটা শব্দ হলে নাউন হয়, 2টো শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয়টা নাউন হয়। তো প্রশ্ন হলো শব্দ গুণা শুরু করে থামতে হয় 3 জায়গায়, সেই 3টে জায়গা কি তোমাদেরকে শেখানো হয়েছে? মূল ভার্ব আসলে থেমে যেতে হয়, নতুন করে আবার আর্টিকেল বা প্রিপোজিশন আসলে থামতে হয়, আর কনজাংশন আসলে থেমে যেতে হবে।
বলো তনুশ্রী, বলো দেখি তাহলে এখানে এ রোলিং স্টোন আর্টিকেল এবং নাউনের মাঝে দেখো তো এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে না? অ্যাডজেক্টিভ হবে স্যার, প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ মানে হলো প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ যখন ভার্বের সাথে আইএনজি করে হয় তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। সাবজেক্টিভ থাকতে পারে, অবজেক্টিভ থাকতে পারে। যেমন দেখো বিসিএস এর একটি রিয়েল কোশ্চেন, আই স আমি দেখলাম এ ফ্লাইং বার্ড একটি উড়ন্ত পাখি। এখন আর সাবজেক্টে না অবজেক্টে থাক না, এই সেন্টেন্সে মেন ভার্ব হলো স। এখানে খেয়াল করো তো আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে, একটি অ্যাডজেক্টিভ একটি নাউন। আবার ওখানে যে টেকনিক লিখেছি আর্টিকেল আর নাউনের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি হয় এটি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রশ্ন হতে পারে তোমাদের মধ্যে অনেকের মধ্যে কাছে, যে স্যার আপনি একটু আগে যে বললেন অবজেক্ট হিসেবে বসলে তা জেরান্ড হয় বা নাউন হয়। আই সো আমি দেখলাম, কি দেখলাম? একটি উড়ন্ত পাখি। এই পুরোটাই অবজেক্ট, কথা সত্য। এখানে নাউন একটা আছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন মিলে নাউন ফ্রেজ আছে। যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল এবং প্রিপজিশনের ক্ষেত্রে যে সার্বজনীন রুলস শিখিয়েছি সেটি সব সময় অ্যাপ্লাই করতে হবে। আর্টিকেল যদি না থাকতো তখন কি দেখলাম? ফ্লাইং তাহলে বার্ড, কিরকম হতো? তখন কিন্তু এটা জেরান্ড হয়ে যেত। যাই হোক, আই স আমি দেখলাম এ ফ্লাইং বার্ড একটি উড়ন্ত পাখি, আর্টিকেলের পরে দুইটা শব্দ, এখানে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। আরো উদাহরণ দেখো, অসংখ্য পরীক্ষার প্রশ্ন দেখো। হি হেল্পড সে সাহায্য করলো একজন ডুবান্ত মানুষকে, ড্রোনিং ম্যান। তাহলে একটু খেয়াল করো এই আর্টিকেল আর নাউনের মাঝে, ম্যান হলো কোনো কিছুর নামকে নাউন বলে, এখানে আর্টিকেল আর নাউনের মাঝে অন্যভাবে বলতে পারবে। আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, একটি ড্রোনিং একটি ম্যান, প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। আর অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। ড্রোনিং মানে কি বলো? ডুবন্ত ডুবন্ত। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো সাবজেক্টেও হতে পারে অবজেক্টেও থাকতে পারে। আবার দেখো পরীক্ষার একটি রিয়েল কোশ্চেন বলছে স্লিপিং ফক্স একটি ঘুমন্ত শিয়াল মুরগি ধরতে পারে না। বলো তৃষা হাজরা, বলো দেখি। ক্যান নট ক্যাচ আপ হেন, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ক্যান নট ক্যান, না ক্যাচ। স্যার শুধু হবে, শুধু ক্যাচ হবে। আসলে ক্যান মোডাল অক্সিলিয়ারি ভার্ব আর ক্যাচ আপ হলো এখানে মোডাল, এটা একটু ফ্রেজাল ভার্ব। ক্যান নট ক্যাচ আপ মানে ধরতে পারে না, হেন মানে মুরগি। তো এখন সাবজেক্টে দেখো তো আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? একটি স্লিপিং একটি ফক্স। দুটি শব্দ। দুই ভাবে আইডেন্টিফাই করার টেকনিকের কথা বলেছি। মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপল চেনার অনলি তিনটে টেকনিকের কথা বলবো, মনে রাখতে পারলে সহজে পারবে। যদি কোনো ছাত্র মনে করে আর্টিকেল আর নাউনের মাঝে ভার্বের সাথে আইএনজি হলে তা প্রেজেন্ট পার্টিসিপল, এটা তার জন্য কষ্টের হতে পারে, বরং সেটা শিখুক আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ হয় দ্বিতীয়টা নাউন হয়, এবং সেই নিয়ম দেখলে কিন্তু সবগুলো সে পারবে। আর্টিকেলের পরে দুটো শব্দ, এ স্লিপিং ফক্স, প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। আর অ্যাডজেক্টিভ যখন ভার্বের সাথে আইএনজি করে হয় তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমি একটু পরে প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি তোমাদের। এরপরে লেখো প্রেজেন্ট পার্টিসিপলস এর 2 নাম্বার টেকনিকের কথা লেখো। এই দুটো টেকনিক জানলে মোটামুটি ভার্বের সাথে আইএনজি তোমরা ঠিকঠাক বলতে পারবে। খুব দ্রুত লেখো। লিঙ্কিং ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে তা সর্বদাই প্রেজেন্ট পার্টিসিপল হয়। লিঙ্কিং ভার্ব কোনগুলো লিখিয়েছি তোমাদের আলাদা করে? সামিয়া জি স্যার। গত ক্লাসে স্যার। লিখিয়েছিলাম, জি তাহলে স্যার। বলো জি স্যার। লিঙ্কিং ভার্ব গুলো মুখস্থ বলো। Sir, am, is, are, was, were, feel, appear, good, sound, smell, taste, remain, feel. এই মুহূর্তে যারা ক্লাসে উপস্থিত আছে সবাই কি লিঙ্কিং ভার্ব বলতে পারবে? সীমা, পারভিন এবং রিয়া আক্তার, তোমরা কি লিঙ্কিং ভার্ব বলতে পারো কোনটা কোনটা? সকল বি ভার্ব হলো লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার। অদার। এছাড়া আরো যেগুলো আছে গতদিন নোট করে দিয়েছিলাম, পারলে রেকর্ডিংটা আরেকবার দেখে নিও, আমি যা স্মরণ করিয়ে দিচ্ছি। সকল বি ভার্ব লিঙ্কিং ভার্ব, এছাড়া বিকাম, ফিল, অ্যাপিয়ার, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, রিমেইন। এই লিঙ্কিং ভার্বের, হ্যাঁ, এই লিঙ্কিং ভার্বের ধর্ম হলো এদের পরে লিঙ্কিং ভার্ব ইজ অলওয়েজ ফলোড বাই দ্য অ্যাডজেক্টিভ, মানে এদের পরে অ্যাডজেক্টিভ বসবে। আর এদের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। কয়েকটা উদাহরণ দেখি। 36তম বিসিএস এর কোশ্চেন দেখো।
36 BCS এ পড়লো এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষার কাজ হলো আলোকিত করা। বলো তনুশ্রী, বলো দেখি এখানে ইজ কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। linking verb. লিঙ্কিং ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে তো অ্যাডজেক্টিভ হয় বা প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ মানে কি বলো? প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি লিঙ্কিং ভার্ব না হয় অন্য ভার্ব হতো, যেমন একটু আগে বলছিলাম হি লাইকস গার্ডেনিং, সে গার্ডেনিং পছন্দ করে, লাইক, তখন কিন্তু অবজেক্ট হিসেবে জেরান্ড বা নাউন হয়ে যাচ্ছিল, তাই না? যাই হোক, এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষার কাজ হলো আলোকিত করা। দেখো দ্য মুভি ইজ থ্রিলিং, সিনেমাটি হলো লোমহর্ষক। বলো এটা কোন ভার্ব? লিঙ্কিং ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, কি উত্তর করবে তোমরা? প্রেজেন্ট Present পার্টিসিপল। participle. The movie is thrilling. The scenery looks মানে দেখায়, লুক কোন ভার্ব বলো? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং। Linking Linking. verb. সিনারিটাকে চার্মিং দেখায়, এই যে ভার্বের সাথে আইএনজি, দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। এবার সত্যিই কে কে বুঝতে পারছো? আরেকটা ব্যতিক্রম রুলস আছে, একটু বলে রাখি। মূল ভার্বের পরে শুধু শুনে রাখো তো, আমি যেহেতু প্র্যাকটিসে নিয়ে যেতে চাচ্ছি ব্রেকের আগেই, অবজেক্ট হিসেবে মূল ভার্বের পরে অবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি হলে জেরান্ড হয়, কিন্তু অবজেক্টের পরের শব্দটা যদি ভার্বের সাথে আইএনজি হয় তা প্রেজেন্ট পার্টিসিপল হয়। ভালো করে বুঝো। যেমন দেখো, আই স হিম, আমি তাকে দেখলাম, ক্রসিং রোড, রাস্তা পাড়ি দিতে। এখন বলো তো কে বলতে পারবে এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? আমি কি দেখলাম? হিম স্যার। তাকে দেখলাম। কি দেখলাম? তাকে দেখলাম। কাকে দেখলাম? তাকে দেখলাম। কি আর কাকে দিয়ে প্রশ্ন করে দেখলাম, এই সেন্টেন্সে অবজেক্ট হিসেবে আছে হিম। অবজেক্টটি যদি ভার্বের সাথে আইএনজি হতো তাহলে জেরান্ড হতো। অবজেক্টের পরের শব্দটি যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়, কারণ পরে একটা না দুটো শব্দ থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। সেই যে অবজেক্টের পরের শব্দটা, এই রুলসটা যদি জানি তাহলে আর সবগুলো পারা সম্ভব। আমি সরাসরি লেকচার শিটে নিয়ে যাচ্ছি একটু এক্সারসাইজ দেখানোর জন্য, ফর ইউর বেটারমেন্ট। হ্যাঁ, লুক এট দ্য লেকচার শিট। জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এটি আমরা আইডেন্টিফাই করতে চাই। দেখতে পাচ্ছ এখানে আমরা অসংখ্য প্রশ্ন কম্পোজ করে তুলে ধরেছি তোমাদের জন্য, যা বাংলাদেশের বিভিন্ন চাকরিতে পড়েছে। প্রথমটা, হ্যাঁ, একটা একটা করে আমরা উত্তর করব। সামিয়া বলো দেখি, সলভিং প্রবলেম ইজ স্যাটিসফাইং, এই সেন্টেন্সে ইজ এর এটা পরে জিরান। স্যাটিসফাইং এ জানতে চাওয়া হয়েছে, কোন ভার্বের পরে বসছে এটা স্যাটিসফাইংটা? Sir, linking verb এর পরে তাহলে কি জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? present participle. লিঙ্কিং ভার্বের পরে যদি হয় তাহলে এটি প্রেজেন্ট পার্টিসিপল। ইজ এর পরে যে গ্রেট কালার, কালারিং যেটা করা আছে এটা দেখতে হবে তোমাকে। হ্যাঁ, জি স্যার। ইটিং টু মাচ মেড মি সিক, অত্যাধিক খাবার খেয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম। এই যে ইটিং টু মাচ, মেড হলো ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি, এটাকে আমরা জেরান্ড বলবো। একইভাবে স্লিপিং ইন দ্য আফটারনুন ইজ নট হেলদি অ্যাট অল, বলো সামিউল ইসলাম, এই স্লিপিংটা কি হবে? So gerund, sir. জেরান্ড হবে, কারণ এই সেন্টেন্সে ইজ যদিও মেন ভার্ব, ভার্বের আগে সাবজেক্টে কোনো আর্টিকেল নেই, স্লিপিং আছে সাবজেক্ট হিসেবে, ভার্বের সাথে আইএনজি হলে তো জেরান্ড হয়। আর এই রোলিং স্টোন তো আমি বলেছি আর্টিকেলের পরে ভার্বের সাথে আইএনজি হলে কি হয় বলো? আর্টিকেলের পরে এটা প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, Present participle. ফার্স্ট Exactly. নাম্বার সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা লিখে দিয়েছিলাম, এটা জেরান্ড হবে, ভার্বের সাথে, ভার্বের আগে সাবজেক্ট হিসেবে জেরান্ড হয়। হিসেবে বলছে। আচ্ছা, লাইন যদি কেটে যায় তাহলে 10 মিনিট, ঠিক ঘড়ি ধরে 10 মিনিট পরে ফিরে আসবে, তাড়াহুড়ো করে শেখালে শিখতে পারবে না। প্রত্যেকটা বাসায় মনোযোগ দিয়ে দেখতে হবে যে কোনটা আমি পারি না, ঠিক আছে? তৃষা হাজরা এবং তনুশ্রী, তোমরা দুইজন বলো 22 নাম্বার, এভরিবডি লাভস রানিং, এই রানিংটা কি জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? প্রত্যেকেই দৌড়াতে পছন্দ করে, কি পছন্দ করে? দৌড়াতে পছন্দ করে। মেন ভার্বের পরে অবজেক্ট হিসেবে কি বসে? জিরান হবে। জিরান। অবজেক্ট হিসেবে, কিন্তু লিঙ্কিং ভার্ব যদি হতো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারতাম। হ্যাঁ, কিন্তু আবার ব্যতিক্রম দেখো 22 নাম্বার, উই স, আমরা দেখলাম, কি দেখলাম? পুলিশ দেখলাম, পুলিশ অবজেক্ট, অবজেক্টের পরে